স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, রাজনৈতিক অঙ্গনে সে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। সাংবিধানিক গুরুত্ব ছাড়াও রাষ্ট্রপ্রধানের পদটিতে মনোনয়নের ক্ষেত্রে নানা বিষয়ে গুরুত্ব পাচ্ছে সরকার এবং শাসক দল বিএনপির কাছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি কি কেবল শাসক দলের মাঝেই সীমাবদ্ধ থাকা উচিত? রাষ্ট্রপতি নির্বাচনে জনমত কিভাবে প্রতিফলিত হতে পারে? রাষ্ট্রপতি পদটিকে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কতটুকু ভূমিকা রেখেছে রাজনৈতিক দলগুলো? এসব নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন মাল্টিমিডিয়া চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জনাব সোহরাব হাসান, আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। যে অল্প কিছু সময়ের মধ্যেই মান্না ভাই আমাদের সাথে যুক্ত হবেন। রাষ্ট্রপতি পদে রাজনৈতিক এবং অরাজনৈতিক উভয় নিয়োগই আমরা দেখেছি এবং তা নিয়ে আমাদের অভিজ্ঞতা অম্লমধুর উভয় রকমই আছে। আপনার কাছে কি মনে হয় যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান বিবেচ্য বিষয় কি হওয়া উচিত? প্রথমত হচ্ছে যে আমরা রাষ্ট্রপতিকে কেমন দেখতে চাই, আমরা যে যারা নির্বাচন করেন, জাতীয় সংসদ নির্বাচন করে এবং স্বাভাবিকভাবে সেখানে ক্ষমতাসীন দলের ভূমিকাটাই মুখ্য। তারা কী ধরনের রাষ্ট্রপতি চান। পরবর্তীকালে রাষ্ট্রপতি আমাদের যারা নির্বাচিত হয়েছেন অতীতে এক ধরনের অনেক গণ্যমান্য সমাজে সম্মানিত জাতীয়ভাবে ভাবমূর্তি আছে এরকম লোকজন, এরকম ব্যক্তিকেও রাষ্ট্রপতি করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতির পদের যে মর্যাদা সেটি অনেক ক্ষেত্রেই ক্ষমতাসীনরা রক্ষা করেননি, অথবা ক্ষমতাসীনরা যেভাবে চেয়েছেন সেভাবে রাষ্ট্রপতি পরিচালিত হননি, তার বিবেক দ্বারা চালিত হয়েছেন। এ কারণে বেশ ঠক্কর লেগেছে একাধিকবার, বেশ কয়েকবার। আর সুতরাং দুটো বিষয়, একটা হচ্ছে রাষ্ট্রপতি কাকে চান, তাকে দিয়ে কি করাতে চান। এই করাতে চাওয়াটা হচ্ছে বিপদ। যে কারণে আপনি বললেন যে এটি কি শুধু রাজনৈতিক দল, শুধু ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের বিষয়, না বিরোধী দলকেও এর সঙ্গে নেওয়া, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে আলাপ আলোচনা করা, তাদের মনোভাবটা জানা। তারা তো আর ভোট দিতে পারবে না, তাদের মনোভাবটা জানা। যেমন সদ্য বিদায়ী রাষ্ট্রপতির নির্বাচনের সময়ও কিন্তু একটা সবাই হতবাক হয়েছে, এমনকি তৎকালীন ক্ষমতাসীন দলের নেতারাও ভাবতে পারেননি যে এরকম প্রায় অনালোচিত ছিল তখন, এবং সক্রিয় রাজনীতিরও বাইরে তাকে রাষ্ট্রপতি করা হয়েছে। যদিও ওই দলে বেশ জ্যেষ্ঠ এবং দীর্ঘদিনের পোড় খাওয়া, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, মাঠে থাকা, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নেতৃত্ব দেয়া এই ধরনের নেতাও ছিলেন। কিন্তু তৎকালীন সরকার বেছে নিল এই মোহাম্মদ শাহাবুদ্দিনকেই। এবারে কাকে বেছে নেবেন এই প্রশ্ন। তো এখন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম যেমন এসেছে, আবার একই সঙ্গে দলের বাইরেরও কয়েকজন ব্যক্তির নাম এসেছে। এখন বিএনপি নেতৃত্ব হয়তো ভেবেচিন্তে দেখবে, তবে অতীতের অভিজ্ঞতা থেকে তাদের হয়তো দলের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা। আচ্ছা, এটি অনেকে মনে করেন, আবার দলের বাইরেও যেতে পারেন। তবে কাকে নির্বাচন করবেন সেটা বড় না, বড় হচ্ছে তাকে দিয়ে নিজেদের ইচ্ছা পূরণের চেষ্টা যদি করা হয় সেটা হচ্ছে বিপজ্জনক। অনেক দলই ক্ষমতাসীনরাই অনেক সময় করার চেষ্টা করেছে এবং রাষ্ট্রপতি পদকে অমর্যাদাকর করেছে এবং ব্যক্তিকে বিপদে ফেলেছে, বিব্রতকর অবস্থায় ফেলেছে। ধন্যবাদ সোহরাব হাসান। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। আমরা সবেমাত্রই শুরু করেছি। আমরা আলোচনা করছিলাম যে রাষ্ট্রপতি পদে তো আমরা রাজনৈতিক এবং অরাজনৈতিক উভয় ব্যক্তি দেখেছি। তো কেমন রাষ্ট্রপতিতে কেমন নিয়োগ বিবেচ্য হওয়া উচিত, সোহরাবের সাথে সেটা আলোচনা করছিলাম। শাসক দলের বর্তমান যে শাসক দল আছে তার তো 2/3 সংখ্যাগরিষ্ঠতা
অবস্থা আছে এবং অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা নিজেরাই বা তাদের দল থেকেই রাষ্ট্রপতি নির্বাচন করবেন। কিন্তু মানে অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন রাষ্ট্রপতি নির্বাচনে মানে তাদের কীভাবে আসলে অন্তর্ভুক্ত করা যায়? আমরা তো নির্বাচন প্রক্রিয়া জানি, সংসদে এমপিদের মাধ্যমে নির্বাচিত হবেন, কিন্তু যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পদ এবং রাষ্ট্রপতি পদের সাংবিধানিক গুরুত্ব এবং অন্যান্য অনেক আরও ইস্যু আছে, তো রাষ্ট্রপতি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেই সুযোগ বিএনপির আছে, কিন্তু আসলে কি এভাবেই কি নিয়োগ হওয়া উচিত, না আরেকটু ইনক্লুসিভ হওয়ার সুযোগ আছে? এইটা আমরা বাইরে যারা আছি তাদের তো বলা মুশকিল, কারণ আমি জানি না, যদিও আমি মাত্র ঢুকেছি আর খুব বেশি করে শুরু হয়নি। রাষ্ট্রপতি যিনি দায়িত্বে ছিলেন তাকে যে এখন মানে উনি যে পদত্যাগ করলেন, এই বিষয়টা কি? এই প্রশ্নটা এই জন্য আমি করছি যে সাধারণভাবে উনি অসুস্থ পদত্যাগ করেছেন, তাতে তো কোনো কথা ছিল না, কিন্তু তার পদত্যাগপত্র যাতে গ্রহণ করা হয়, তাড়াতাড়ি করা হয়, সেই জন্য স্পিকার তিনি অসুস্থ ছিলেন, চেক আপের জন্য বাইরে গেছেন, জরুরি ভিত্তিতে তাকে নিয়ে আসা হয়েছে। তার মানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বাই এ পলিটিক্যাল ডিসিশন। তাহলে এটার একটা রিপ্লেসমেন্টেরও তাদের চিন্তা আছে, এটা ধরে নেওয়া উচিত। আজকে এখানে এসে আমি শুনলাম আপনি বলছেন যে তারা তাদের দলের মধ্যে থেকেই করবেন, কিন্তু আজকে সকালবেলা আগে পর্যন্ত আমি শুনেছি যে না, একজন বাইরের কোনো আমলা যাকে সবাই সমর্থন করছে বা স্টেক হোল্ডার সমর্থন করছে তাকে এখানে দেওয়া হবে। তো ফলশ্রুতিতে আমরা যতই আলোচনা করি না কেন, এটা এরকম হবে না। যদি এমন হতো, ধরেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে জুলাই সনদ অনুযায়ী তো একটা প্রিন্সিপাল ঠিক করা হয়েছে, এর মধ্যে জুলাই সনদের ওই চ্যাপ্টারটাও যদি কনস্টিটিউশনের অন্তর্গত করে সেই ভিত্তিতে এটা করা হতো, তাহলে কোনো প্রশ্নই হতো না, সেটা তারা প্রক্রিয়ার মধ্যে। এখন পুরো বিষয়টা তাদের উপর নির্ভর করে। বলা হচ্ছে যে ভোটের মধ্যে দিয়ে হবে, কিন্তু ভোট মানে কি 2/3 মেজরিটি, এটা তো আর কোনো প্রার্থী দাঁড়াবে না, সেরকম একটা ব্যাপার দাঁড়াবে, এবং সেখানে তাদের ইচ্ছা যেরকম হবে সেরকম করেই করা হবে। কিন্তু আমি মনে করি যে যদিও বিভিন্ন ব্যাপারে বিভিন্ন রকম বিতর্ক উঠেছে, কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন দিয়ে, তার পাওয়ার আর ফাংশনের ব্যাপার নিয়ে তার বিতর্ক নেই, এটা তো অলরেডি ডিসাইডেড। যদি সেটা গ্রহণ করা হয়, করতে হবে আমি মনে করি, তাহলে কিন্তু এটা আগের চাইতে আরও বেশি গুরুত্ব পায়। সেই গুরুত্বের দিক বিবেচনায় রেখে সেই পদ্ধতিগত বিষয়টাকে অনুসরণ করে যদি এটা করা হয়, তাহলে সেটা ভালো হবে। আমি মনে করি মানে আলটিমেট অ্যানালিসিসে রাষ্ট্রপতির পদটাও খুবই একটা পলিটিক্যাল পোস্ট। বাহ্যিকভাবে আমরা বলবো যে এটা একটা নিরপেক্ষ, যিনি কোনো পক্ষপাত দোষে দুষ্ট হবে না সেরকম, এবং সেটাই হওয়া উচিত, কিন্তু তারপরেও এখানে রাজনৈতিক বিবেচনাটা খুবই ডমিনেট করবে। সেগুলো মিলে কে হবেন রাষ্ট্রপতি, কীভাবে হবেন, যদি দলের মধ্যে থেকে হয় তাহলে একরকম বলা যাবে, দলের বাইরে হলে আরেক রকম বলতে হবে। আচ্ছা, মানব ভাই, আপনি যেহেতু বলছিলেন যে আসলে এটা পদত্যাগ না, আসলে তাকে সরিয়ে দেওয়া হলো, আপনি শুরুতে যেটা বলছিলেন সেই ইস্যুতে আর কি, যে পদে একটা কথা লেখা ছিল যে আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। রাষ্ট্রপতির সুদৃঢ় ও ইতিবাচক কি ভূমিকা আপনি আসলে দেখতে পেয়েছেন অতীতে, মানে এই সময় 5 আগস্টের পরে? বিকল্প কি তার করার কিছু ছিল, বা গণঅভ্যুত্থানের স্পিরিটের বাইরে যাওয়ার তো কোনো সুযোগ তার ছিল না? আমি মনে করি না। তাহলে এই লেখা, এটা কি আপনি কিভাবে দেখেন? এক্সাজারেশন? এই যে কথাটা উনি বললেন, মানে ওনার এই কথার এক ধরনের প্রতিধ্বনি কিন্তু স্পিকারের কথাতেও পাওয়া গেছে, যে উনি সার্ভ করেছেন খুব প্রপারলি, কোনো রকম উল্টোপাল্টা, মানে শব্দটা আমার মনে নেই, কিন্তু তারা যেরকম ডিজায়ার করেছেন বা তারা যেরকম এক্সপেক্ট করেছেন সেই রকমই তিনি বিহেভ করেছেন। কিন্তু উনি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কোনো একটা জটিলতা সৃষ্টি করতে কি পারতেন? আমি তার কোনো সুযোগ দেখি না। এরকম কিছু তিনি করতে পারতেন না চাইলেও। আর তার চেয়ে বড় কথা, তাকে যে রাখা হয়েছিল সেই বিবেচনার কথা তো জানি না, যে কী বিবেচনায় তাকে তখন রাখা হয়েছিল, কিন্তু এই বিবেচনাকে কেউই শ্রদ্ধা করেনি, কেউই সেটা সমর্থন করেনি। সবাই মনে করেছে ওনাকে রাখার কোনো দরকার ছিল না, বিভিন্ন কারণ, সেগুলো সবাই জানে। তো ওইটা যদি এখন এরকম করে বলা হয় যে তখন তো তোমরা কেউ চাওনি, এখন তো সরিয়েই দিলাম, তার মানে দাঁড়াচ্ছে যে সরিয়ে দেওয়াটাই জাস্টিফাইড ছিল, অথবা তাকে না রাখাটাই উচিত ছিল। তো সেইখানে উনি বলবেন যে আমি একটা সাংবিধানিক জটিলতা তৈরি করলে করতেও পারতাম, এই কথার কোনো মূল্য আছে বলে মনে হয় না আমার।
ধন্যবাদ। মানে আমরা একটা সময় দেখেছি যে রাষ্ট্রনায়কোচিত মানে পদক্ষেপের পরিবর্তে মানে হালকা আলাপ, লঘু হাস্যরস এসবে মেতে থেকেছেন রাষ্ট্রপতি দিনের মানে পর অতীতের রাষ্ট্রপতি না, হ্যাঁ, অতীতে না এই সদ্য বিদায় না তার আগে অতীতে আমরা দেখেছি যে হাস্যরস বা লঘু কথাবার্তা এবং দিনের পর দিন ভোট জালিয়াতি হয়েছে, নিশ্চুপ ছিল রাষ্ট্রপতি, তারপরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও খালাস দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। তো যদি রাজনীতি বা মানে মানে দলের ভিতর থেকেই যদি আবারও রাষ্ট্রপতি হয়, তাহলে তো এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার শঙ্কা থেকে যায়। আপনি কি মনে করেন? ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত দেওয়ার কৃতিত্ব দুই দলই দাবি করতে পারে। অতীতে যে ক্ষমতাসীন ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। যে বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রপতির আইনগত বিষয়টা বলি, একটা একটা শঙ্কার কথা বলেছে যেটা বিএনপি বলতো, এটার সমাধান কি বা সেটা জানি না, বা স্পষ্ট করে আছে কি না। মান্না ভাই তো দীর্ঘদিন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ছিলেন, বলতে পারবেন। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতেন বা তাকে সরিয়ে দেওয়া হতো, এখন যদি আমরা ধরে নিই সরিয়ে দেওয়া হয়েছে, সংসদ আছে, সংসদ সদস্যরা সংসদ তাকে নির্বাচিত করবে, তখন কে নির্বাচিত করত? এবং বলা হয়েছিল যে প্রধান বিচারপতি তার পদ নিতে পারতেন। এখন প্রধান বিচারপতি কেউ তো নাও মানতে পারতেন, কিন্তু এখন তো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি হবেন। এখন যে বিষয়টি আসছে সেটি 5 মাস, এটাও বিএনপির কৌশল ছিল, রাজনৈতিক বিবেচনা ছিল, এটা ঠিক। কিন্তু এটা যে এই সপ্তাহেই হবে, এক সপ্তাহ পরও হতে পারতো। আর সবচেয়ে যেটা যৌক্তিক ছিল সেটা হলো সংসদ অধিবেশন চলাকালে। তাহলে আর কি এই 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে নির্বাচনের, কিন্তু সঙ্গে সঙ্গে এই নির্বাচনটা করা যেত। এখন যে বিষয়টি আপনি বলছেন যে এই যে রাষ্ট্রপতিদের ভূমিকা, রাষ্ট্রপতিদের কোন দলীয় আনুগত্য কার বেশি, সেটাই তো দলীয় আনুগত্য না, একটা জাতীয়ভাবে ভাবমূর্তি বা তার যে অবস্থান, তার প্রতি জনগণের আস্থা আছে কি নেই। আবার আমরা ধরেন সবচেয়ে সর্বজনশ্রদ্ধেয় বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করেছিলাম, কিন্তু তার বিদায় কি খুব আনন্দদায়ক হয়েছে? আপনি একেএম বদরুদ্দোজের কথাও বলতে পারেন। আচ্ছা, উনি ধরেন দলের নেতা ছিলেন, দলের মহাসচিব ছিলেন, পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন, দলেরটা বাদ দিলাম। এর দ্বিতীয় উদাহরণ হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাকেও কিন্তু মানে কি বলা যায় যে স্বনির্বন্ধ অনুরোধ করে, যে এর চেয়ে অনুরোধ আর হয় না, যে আমি বলছি এরকম, যে তখন বঙ্গবন্ধুর অবস্থান এবং তিনি বিচারপতি আবু সাইদ চৌধুরীর যে মুক্তিযুদ্ধে তার অবদান, বিশেষ করে প্রবাসীদের সংগঠিত করা এবং বিদেশে জনমত তৈরি করা, সেই ভাবমূর্তি বা সেই কাজের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে তাকে নেওয়া হলো। কিন্তু 2 বছরের মাথায় কিন্তু তাকে পদত্যাগ করতে হলো, 2 বছরের কম সময়ের মধ্যে। বিচারপতি শাহাবুদ্দিন শেষ সময় পর্যন্ত ছিলেন, তার মেয়াদ পূরণ করেছেন, কিন্তু যারা তাকে তার বাড়ির সামনে অনশন করে, ধর্মঘট করে, তাকে ধর্মঘটের হুমকি দিয়ে তাকে রাষ্ট্রপতি করলেন, এবং তিনি খুব সৌজন্য দেখিয়েছেন যে একজন দলের নেত্রী যখন এরকম কথা বলেছে, সে সময় সম্পর্ক খুব মানে মধুর ছিল না আর কি। না, শেষ সম্পর্কটা হচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে। এখন এখানেই প্রশ্ন, এই নির্বাচনে কারচুপি হোক, জবরদস্তি হোক, রাষ্ট্রপতির খুব কিছু করার নেই। একটাই পারে, এটা দেখে যে আমার বিবেক তাড়িত হয়ে যে আমি এর সাথে একমত হতে পারলাম না, এই ব্যবস্থার সাথে আমি পদত্যাগ করলাম, বা জবরদস্তির নির্বাচনের মাধ্যমে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেখানে আমি প্রার্থী হব না, এরকম মানে দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তার মানুষ আমাদের সমাজে খুব কম। যদি কেউ আবার আসেন বিচারপতি শাহাবুদ্দিন বা আবু সাইদ চৌধুরীর মতো, আমরা কি বলে স্বাগত জানাবো। এখন যে প্রশ্নটি হচ্ছে যে কেমন রাষ্ট্রপতি হবেন, কিন্তু তার চেয়ে হলো যারা নির্বাচন করবেন তারা কেমন চান। এবং এই রাষ্ট্রপতি মানে বর্তমান সংবিধান যদি পরিবর্তন না হয়, মান্না ভাই যেটা বললেন যে যেসব ক্ষেত্রে পরিবর্তনের কথা কোনো লক্ষণ দেখছি না,
দুদকের মানবাধিকার কমিশন বলি বা অন্যান্য সংস্থা বলি, সেখানে বা বিচারক নিয়োগ আইন কোনো বিএনপি কোনো ইতিবাচক পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। যদিও তারা ওয়াদা করেছেন, সংবিধান সংশোধনে একটি কমিটিও গঠন করেছে বিরোধী দল, যদিও এটা তারা নাম দেননি। এখন কিভাবে হবে? ধরেন এই পদ্ধতি যদি থাকে, তারপরেও যে বর্তমানে যে সংবিধানে যা আছে যে রাষ্ট্রপতি একেবারেই ক্ষমতা শূন্য, প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীর মনোনয়ন ছাড়া আর সব কিছু তাকে করতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। তারপরও এই রাষ্ট্রপতির আমরা গত 3 দশকের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময় তার একটা ভূমিকা থাকে। সেটা কিন্তু আব্দুর রহমান বিশ্বাস দেখিয়েছেন, অত্যন্ত সংবেদনশীল সময় থাকে। সংবেদনশীল সময়। যদিও অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ দেখাতে পারেননি, যে কারণে হয়তো বন্দুকের নলের মুখে দেখাতে পারেননি। এটি হচ্ছে যে বিবেচনা, যে তত্ত্বাবধায়ক যখন নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটি হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেখানে একটা সরকার হবে, বিচারপতি থাকুক বা না থাকুক। তখন রাষ্ট্রপতির ভূমিকাটা কী হবে? প্রথমত হচ্ছে রাষ্ট্রপতি বাছাই করবেন সরকারে কারা আসবেন। তিনি দলের সাথে আলোচনা করুক বা না করুক, তিনিই বাছাই করার। পরবর্তীকালে ওই সরকারের প্রধান কিন্তু তিনি। এই অন্তর্বর্তী সরকার সময় এই বিতর্কটা এসেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান না রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। আচ্ছা, মানে এখন এটি মীমাংসা কি আমরা জানি না, কিন্তু এই প্রশ্নটা এসেছে। যেমন রাষ্ট্রপতি শাসিত সরকারেও কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিলেন, শাহ আজিজুর রহমান ছিলেন, কাজী জাফর ছিলেন, কিন্তু তারা কিন্তু সরকার প্রধান নন। আর সেইখানে এই যে তত্ত্বাবধায়ক সরকার যখন হবে, তখন কিন্তু রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা অনেক বেশি থাকবে। তিনি ইচ্ছা করলে যে কোনো ওই সরকারকে ভেঙেও দিতে পারেন যদি তিনি মনে করেন, কিন্তু করবেন কি না এরকম দাবি তো এর অতীতেও এসেছে। অথবা অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটবে কিনা সেটা ভবিষ্যৎ বলতে পারবে। তবে নিয়ত ঠিক রাখতে হবে যে রাষ্ট্রপতি কেমন ব্যক্তিকে এই পদে চান রাজনৈতিক, বিশেষ করে ক্ষমতাসীনরা, এবং তাকে দিয়ে আবার দলীয় ইচ্ছা পূরণের কোনো বাসনা থাকে কিনা। যদি থাকে তাহলে ফেরেশতা এনে বসালেও কাজ হবে না। ধন্যবাদ। মানে ভাই, যে জুলাই স্প্রিটকে পাশে রেখে যে রাষ্ট্রপতি নির্বাচন আলটিমেটলি হবে, বা এখন হয়তো সময় আছে, কিন্তু আমরা যে আপনি উল্লেখও করেছিলেন যে আলোচনাগুলো হয়েছে, সেগুলো তো আসলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্রপতি নির্বাচন যে প্রক্রিয়াগুলো নিয়ে আপনারা আলোচনা করেছেন, তো সেইগুলো তো আসলে এখন আর মানে আলোচনায় নাই। তো সেগুলো কি, যেহেতু 90 দিন সময় আছে, তো সেই বিষয়গুলো নিয়ে কি বিরোধী বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি, বা আপনি নিজেও একটি রাজনৈতিক দলের প্রধান, এই বিষয়গুলো কি মানে অনালোচিতই থেকে যাবে? ওটা আলোচনায় নেই, মানে ওটা আমরা আলোচনা করছি না, কিন্তু এখন তো প্রসঙ্গ আসছে, এখন আলোচনা না করবার তো কোনো কারণ। সেটাই তো, আপনিও তো একটি রাজনৈতিক দলের প্রধান, এটাকে আসলে কিভাবে আলোচনায় আনা? নিশ্চয়ই আলোচনা করতে হবে। আলোচনা করতে হবে এই কারণে যে ওই বিধান অনুযায়ী, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন করবার ব্যাপারটা তো অনেক বড় পরিসর আছে। আরও যেটুকু তো একটা যে হাউস এখন আছে, সেই হাউসটা আপার হাউস ইনক্লুডেড হবে, তার সাথে আরও অন্যান্য ইনক্লুডেড হবে। এইটা আপনি করবেন কি না, সেটা করার জন্য 3 মাসের মধ্যে কি সম্ভব নয়? আমি মনে করি খুবই সম্ভব। ওইটা যদি না করেন, তাহলে আপনি একজনকে প্রেসিডেন্ট দিলেন, দেবার পরে আপনি কনস্টিটিউশন কি চেঞ্জ করবেন, তখন প্রেসিডেন্টের পাওয়ার ফাংশন এই অনুযায়ী বাড়িয়ে দেবেন। এক ধরনের বৈপরীত্য হয়ে যাচ্ছে না? সেই কারণে আমি এই প্রশ্নটা করলাম যে তড়িঘড়ি করে করার কারণটা মানে আমার কাছে স্পষ্ট নয়। কি একটা বিশেষ পরিস্থিতি হলো যারা এখনই করতে হবে, আজকেই বা কালকেই চলে আসেন সিঙ্গাপুর থেকে, দেরি করা যাবে না, এরকম একটা পরিস্থিতি তো হয়েছে। তো এই কারণে মনে হচ্ছে না যে এরা ঠিক এখন দে উইল গো বাই কনস্টিটিউশন, এখন এটা অথবা বাই জুলাই সনদ যেটা বলে তার মধ্যে দিয়ে যাবেন। সেটা না, যে কোনোভাবে হোক তারা একজন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এবং সেই প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারটা, যদিও আপনারা দুজনই কথার মধ্যে বলেছেন যে সেটা তাদের ইচ্ছা পূরণের ব্যাপারটা তো থাকবে, দলের যেগুলো আছে সেগুলো থাকবে, এগুলোই সাধারণত থাকে। কিন্তু দেখেন,
এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, এটা তো প্রধানত আমি পুরনো রাষ্ট্রটা ভেঙে একটা নতুন রাষ্ট্র করতে চাই। এটা সেকেন্ড রিপাবলিক কিনা সেটা আর এক বিতর্ক। এই জন্য আপনি কনস্টিটিউশন নতুন বানাবেন কিনা সেটা ভিন্ন বিতর্ক। আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবার পরেও এটার খোল নলচে অনেকখানি বদলে দিয়ে একটা নতুন রাষ্ট্র করতে পারেন, যেই রাষ্ট্রটা নিঃশ্বাস নেবার জন্য যথেষ্ট আরামপ্রদ হবে। সেইটার কারণেই তো আপনি বিচার বিভাগের স্বাধীনতা চাচ্ছেন, আপনি এক্সিকিউটিভ লেজিসলেচার এগুলোর মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার চাচ্ছেন। তো সেটার মধ্যে তো প্রেসিডেন্টও পড়ছে। এই যে এখন প্রশ্নটা করলেন, তত্ত্বাবধায়ক সরকার যখন হবে তখন রাষ্ট্রপতির পজিশনটা কি হবে, এই বিবেচনা নাই যারা দেশ চালাচ্ছেন। তা কি হতে পারে? তা যদি হয় তাহলে তো দেশ চলবে না। নিশ্চয়ই তাদের বিবেচনা আছে, তাদেরকে এগুলো বলতে হবে। এবং সেই জন্য আপনি যেটা বললেন, নিশ্চয়ই আলোচনা তুলতে হবে, এবং এখনই, আমি বলছি এখনই তুলতে হবে। তারা এমন হতেই পারে অনেক কিছু পয়েন্ট একটা মিস করেছেন, যে ইম্পর্টেন্ট লোকটার ভাবার কথা তার মাথাতেই এটা নাই, তারা নিজেরাও হয়তো অত আলোচনা করছেন না। আমি এত ছোট করতে চাই না, তারা নিশ্চয়ই এগুলো করছেন, কিন্তু এটা করতে হবে। এইটা না করে যদি করেন তাহলে থোড় বড়ি খাড়া বড়ি তোর, ওরকম একটা জিনিস করলেন, সে নিয়ে আমি আপনি কথা বলেই বা কী করবো? এটা তো তারা যেরকম করতে চান, ট্রুথ অ্যান্ড মেজরিটি আছে, যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন। কিন্তু আমি মনে করি যে যদি সেরকম করে কথাবার্তা বলা হয়, আমাদের একটা সমস্যা আবার আছে, সেটা হচ্ছে সংসদে বিরোধী দল কিছু আছে যে এইটা মানে মাঝে মাঝে ওয়ার্কআউট করা, মাঝে বক্তৃতা করে একটু নরম গরম করার বাইরে লজিক্যালি যুক্তি দিয়ে যে বিরোধিতার কারণটা এস্টাবলিশ করা, ওইটা করা হচ্ছে না। এইটা নিয়ে এখন তোলা দিতে পারে। এইটা নিয়ে আপনি এখন রাষ্ট্রপতিকে কারাগারে পাঠান, রাষ্ট্রপতির ফাঁসি দেন, রাষ্ট্রপতিকে বিচারের ব্যবস্থা করেন, এই কথা বলা কিন্তু যথেষ্ট না। কারণ রাষ্ট্রপতিকে আপনি বিচারের ব্যবস্থা করবেন, সেটা একটা লম্বা প্রসেস। বিচার ব্যবস্থাটা করতে পারবেন কি না সেটা আর এক প্রশ্ন। কিন্তু আমি যদি ওটার মধ্যে না যাই, তাহলে আপনাকে ইমিডিয়েটলি এইটা করতে হবে যে প্রপারলি প্রেসিডেন্টটা ইলেক্ট হচ্ছেন কি না, এবং সেটা কতদিনের মধ্যে করলে ভালো হয়, কি কি অ্যামেন্ডমেন্ট করে, বা যদি প্রয়োজন পড়ে কি কি অ্যামেন্ডমেন্ট না করে, যেটা আমি মনে করি অ্যামেন্ডমেন্ট করে করা ভালো, তাহলে এটা কাভার করে ফেলতো। তো সেই রকম বিষয়গুলো আলোচনায় তো তুলতে হবে। সংসদের মধ্যে এটা তোলার দায়িত্ব তাদের। আমরা বাইরে থেকে যেটা বলছি, একটা টক শো কি ওরা সবাই শুনে রাখি, সরেও তোলে নিশ্চয়ই। সেই কারণে এইখানে বলার মধ্যে যথেষ্ট বিষয় না। স্টেটমেন্ট হয়তো পার্টিগুলো দিচ্ছে, সবাই দিচ্ছে, কিন্তু ওই স্টেটমেন্ট আমরা যেটা সংসদের মধ্যে বিতর্কের যে ইফেক্টিভিটি আছে, সেই কথা বিবেচনা করে আমি মনে করি এটা নিশ্চয়ই বাইরে থেকে আলোচনা আসবে। এবং আমি এইটা মনে করি যে বিশেষ করে জুলাই সনদটাকে মাথায় রেখে প্রেসিডেন্ট নির্বাচন করেন, এই দাবিটা খুবই যুক্তিযুক্ত হবে। তাই তো আমাদের কথা আছে, আমরা রাষ্ট্রটা বদলাতে চাইলে আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতিও আমরা সেরকম অনুকূল করে করতে চাইব, তাই উচিত হবে। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। কেউ নয়, বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। মান্না ভাই, আবারও আপনার কাছে আসি যে যে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হচ্ছিল, যেটা সোহরাব ভাই বলছিলেন, সেই ব্যক্তিত্ব সম্পন্ন সেই ব্যক্তিত্বই তো অনেক সময় দেখা যাচ্ছে যে কাল হয়ে দাঁড়ায়। যে শাহাবুদ্দিন আহমেদের কথা বলছিলেন, এবং বিচারপতি আবু সাইদের কথাও বলছিলেন, এবং AQM বদরুদ্দোজা চৌধুরীর ক্ষেত্রেও তিনি যখন রাষ্ট্রপতি পদ থেকে গেলেন, সেই সময় তো একটা মনোমালিন্য হয়েছিল। তো আমরা তো চাই সবসময় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ রাষ্ট্রপতি হোক, কিন্তু মানে আমরা যেটা দেখতে পাই, সবাই চায় পূর্ণ আনুগত্য। এবং সদ্যবিদায়ী যে রাষ্ট্রপতি, সেটা শোনা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা মিলে তাকে পিক করেছিলেন, এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু নিজেই বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে বিরোধী দল মানে তাদের যে প্রবীণ নেতারা আছেন, এদের ভিতর থেকে কাউকে রাষ্ট্রপতি করতে প্রধানমন্ত্রী সেটি শোনেননি, তখনকার প্রধানমন্ত্রী। তো এ ধরনের রাষ্ট্রপতি নির্বাচন আমরা দেখেছি যে মঙ্গল বয়ে আনেনি। তো আবার কি আমরা সেরকম দিকে যাব কি না, যে এইভাবে পূর্ণ দলীয় আনুগত্যের ভিত্তিতে লোক নিলে কি অবস্থা হয়, সেটা তো আমরা দেখি। মূল বিষয়টা হলো যে আপনি একটা নতুন রাষ্ট্র করতে চান কি না। নতুন কোন অর্থে? যে রাষ্ট্রটা চলেছে এতদিন সেটা আমাদের সহ্যের বাইরে। আপনি কি কোনো আভাস পাচ্ছেন সেরকম নতুন বাংলাদেশ গড়তে চায় শাসক দল এরকম? না না, সেরকম আমি পাচ্ছি না বলেই তো কথাটা বলছি। কেন? ওইটা যদি আপনি চাইতেন তাহলে সংস্কারের নামে কতগুলো রেজলিউশনের উপরে জোর দিতেন না। সংস্কারটা নিজের মাথার মধ্যেও ক্রিয়া করতে হতো, আপনার দলের মধ্যে ক্রিয়া করার দরকার ছিল। অর্থাৎ আপনার দল মনে করতো যে আমরা একটা নতুন দেশ গড়ব, সেই নতুন দেশ পরিচালনা করব,
আমাদেরকেও নতুনভাবে তৈরি করতে হবে। ধরেন এখন আমেরিকাতে কালকে মার্শাল ল হবে, এরকম কথা কেউ ভাবে? ইউরোপে পরশু দিন মার্শাল হবে, কেউ ভাবে? কিন্তু আমাদের দেশে যদি কালকে মার্শাল ল হয়, যাই কিছু হোক না কেন, দেখবে লোকে মিছিল বাইর করছে, আনন্দ মিছিল। এইটা হলো মননের ব্যাপার, যে আপনি কি কোন জিনিসটা চাচ্ছেন, মনে মনে কোনটা পছন্দ করছেন। আপনি ধরেই নিচ্ছেন যে যিনি রাষ্ট্রপতি হবেন তাকে তো একটা দলবাজি করতে হবে, তা নাহলে উনি থাকতে পারবেন না। তার মানে এটা এরকম চলে। কিন্তু এপি আবুল কালাম আজাদের কথা বলেন তো, কী অভিযোগ আছে তার নামে? বা ইন্ডিয়াতে এরকম রাধাকৃষ্ণ সহ অনেকেই আছেন, এদের ব্যাপারে যে এরকম কথাবার্তা ওঠে নাই, আমাদের এখানে এরকম উঠছে কেন? আমার তো মাঝে মাঝে এরকম মনে হচ্ছে, হয়তো একজন দুজন যখনই এই বৃত্তের বাইরে আসতে চেয়েছেন নিজের মতো করে, দেশের মতো করে, তখনই তার উপরে চাপটা বেশি হয়েছে। নইলে আগে আপনাদের এইটা মননের মধ্যে আনতে হবে, আপনি কি সমস্ত ব্যাপারে সুপ্রিম থাকতে চান? গণতন্ত্র মানে কি? আপনি যখন বলেন যে গণতন্ত্র মানে মতের বিক্রিয়া বা মতের মিথস্ক্রিয়া, মত, ভিন্ন মত, বিরুদ্ধ মত, সবগুলো মতকে সংশ্লেষ করে একটা ঐক্যমত্যের মধ্যে যাওয়ার প্রচেষ্টার নাম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। তো আপনি কি সেটা করছেন, নাকি আপনি মনে করছেন যে আপনাকে সুপ্রিম থাকতে হবে, আপনার ক্ষমতা সব থাকতে হবে? এটা যদি না হয়, তাহলে আমি আপনাকে বলি, আমাদের সংস্কার প্রক্রিয়ার মধ্যে একটা প্রস্তাব ছিল, যতগুলো কনস্টিটিউশনাল পোস্ট আছে সেই পোস্টগুলোকে মানে ম্যান করবার জন্য, সেখানে লোক দেওয়ার জন্য একটা কনস্টিটিউশনাল কমিশন করা হোক। সেটা তো মানা হয়নি, এবং সেই কনস্টিটিউশন কমিশনটা এমনভাবে স্ট্রাকচার করা হয়েছিল যাতে তার মধ্যে পুরো একটা ব্যালেন্স থাকে, সেটা অ্যাগ্রি করা হয়নি। তো কী করতে চাইছেন? এটা নিয়েও আপনার হাতে রাখতে চাইছেন। যখনই আপনার হাতে রাখতে চান, তার মানে হচ্ছে যে আপনি ওই নিয়োগকৃত ব্যক্তি বা এটাকে আপনার মতো করে চালাতে চান। তো এটা তো তাহলে হবেই না। যদি হয় আপনি দলের লোক দেন, তাও তিনি ভালো করতে পারবেন। দলের লোক তো ইন্ডিয়াতে দিচ্ছে, পৃথিবীর বহু দেশেই বা বেশিরভাগ দেশেই দলের লোককেই প্রেসিডেন্ট বানা হচ্ছে, তিনি তো সেখানে দলবাজি করছেন না। আমাদের এখানে করা হচ্ছে কেন? কারণ আমরা যে দল করছি সেই দলটাই দলবাজ হিসেবে তৈরি হচ্ছে একদম শুরু থেকে। ফলে ওই জায়গাটা আপনি আলাদা করতে পারছেন না যে কিছু লোক এটা ঊর্ধ্বে উঠবে। একটা লোক যত ভালোই হোক, চেষ্টা করুক, তিনি দলের বাইরে গিয়ে তো করতে পারবেন না, কারণ এটা দলের শাসন। মানে গণতন্ত্র, যখন আপনি সংসদে গণতন্ত্রের মধ্যে আসেন, মেজরিটি মাইনরিটি অব আ পার্টি, সেই পার্টির মেজরিটি শক্তি থাকবে বলে কোনো লোক তার মধ্যে থেকে আলাদা করে বেরিয়ে যাবে তা পারবে না। দল তাকে অ্যাকোমোডেট করতে হবে। ওই জিনিসটা যদি না থাকে তাহলে হবে না। আমার এই জন্যই সন্দেহ হয় যে, মানে ধরেন যেভাবে প্রেসিডেন্ট গেলেন, এটার মধ্যে আমার এরকম মনে হয় ওই অ্যাকোমোডেশনের শেষটা নাই। বরঞ্চ রাখার যখন কথা ছিল, তখন খেয়াল করে দেখেন, প্রথম বিরোধিতা করলেও শেষে কিন্তু এই বিরোধিতা আর পানি পাই নাই। কেন? দেখানো হয়েছে যে একজন আছেন, আমরা একটা প্রক্রিয়া চালু রাখছি, আমরা সময় মতো এটা সরিয়ে দেবো বা যেটাই হোক একটা করব। তাতে কিন্তু মানুষ সয়ে নিয়েছিল, এইভাবে চলছিল। ওই রাষ্ট্রপতি তো তার নিজের ক্ষমতার বাইরে গিয়ে দলের মধ্যে, সরকারের মধ্যে কোনো হাত চালাবার চেষ্টা করছিলেন না। কোথায় আপনি একটা টেলিফোন নাকি এটা পেলেন, সেটাও আবার কোনো প্রমাণ হয় নাই। ওইসব কথাবার্তা বলে লাভ নাই। বরঞ্চ সত্যি হচ্ছে আপনি এমন একজন রাষ্ট্রপতি নিয়োগ করবেন যাকে প্রপার রেসপেক্ট দেবেন। সেই রাষ্ট্রপতি তিনি দলের লোক নাকি দলের বাইরে থেকে আসছেন, তিনি আবার পুরা দলকে এবং পাবলিককে রেসপেক্ট দেবেন। মননে আসতে হবে, এটা সবচেয়ে বড় জিনিস। সেটা না করলে তো কিছু করতে পারবে না। ধন্যবাদ মান্না ভাই। মান্না ভাই যদি বলছেন যে দলের ভিতর থেকেও যোগ্যতা সম্পন্ন বা ব্যক্তিত্ব সম্পন্ন রাষ্ট্রপতি হতে পারেন, আমাদের পাশের দেশে উদাহরণ আছে। তো এখন যে আলোচনাটা হচ্ছে যে দলের ভিতর সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে উপদেষ্টা আসিফ নজরুল মানে তার ফেসবুক স্ট্যাটাসে সরাসরি লিখেছেন যে মির্জা ফখরুল আলমগীর সবচেয়ে পটেনশিয়াল ক্যান্ডিডেট, অন্যান্যদের ভিতর আছেন। এরকম আরও কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, আর গণমাধ্যমে তো আসছে যে সিনিয়র নেতাদের নিয়ে আলোচনা আছে। যাই হোক, এগুলো তো স্পেকুলেশন এবং আলোচনা। আপনার কি মনে হয় যে বিএনপি যদি দলের ভিতর থেকেই নিয়োগ দেয়, যে নামটি কাকে দেওয়া উচিত সেটা তো আমি বলার কেউ না, মানে ঠিক আছে সরাসরি সেভাবে না, কিন্তু দলের ভিতর যোগ্য প্রার্থী আছে, এটা বিবেচনা যে ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন সেটা হচ্ছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার যে ত্যাগ, তার যে সংগ্রাম এবং তার যে জেল জুলুম সহ্য করার দীর্ঘ অভিজ্ঞতা, এবং তিনি দুঃসময়ে, বৈরী সময়ে দলটি পরিচালনা করেছেন। কারণ দল তো শুধু স্কাইপেতে পরিচালিত হয় না,
মিটিং করা যায়, সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু দলের যে বাস্তবতা এবং তৃণমূল পর্যায়ে এবং তার বিরুদ্ধে বোধহয় শতাধিক মামলা ছিল। এরকম অন্য আরও অনেক নেতার বিরুদ্ধেও মামলা আছে। একজন নেতা, একজন সংসদ সদস্য বললেন তার বিরুদ্ধে 144টা মামলা ছিল। এখনও আবার এই মামলার হার বাড়তেছে, মানে সাবেক সরকারের নেতাদের বিরুদ্ধে। বিষয়টি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ঐকমত্য হবে কিনা নির্বাচনের বিষয়ে, এই প্রশ্নটা আগে। কাকে বাছাই করবে এটা তো পরে, মানে সংসদে যে সংসদের মাধ্যমেই তো নির্বাচিত হবেন। বিরোধী দলের সঙ্গে আলোচনা হবে কিনা, আলোচনা হলে এক ধরনের পরিবেশ, বিরোধী দলের এখানে একটা মতামত থাকতে পারে। আপনি যে বললেন যে ক খ গ, বিরোধী দলের একটা মতামত থাকতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে তারা নিশ্চয়ই চাইবে যে নাগরিক সমাজের, বৌদ্ধিক সমাজ, তাদের সাথেও আলোচনা করা। এমনকি তাদের মিত্র দলের, কদিন আগে তো মিত্র দলের সাথে বৈঠকও হলো, মান্না ভাই ছিলেন সেখানে। এটা হলো আমার তো ভয় হচ্ছে যে যদি কোনো ব্যাপারেই একমত না হয় সরকারি দল ও বিরোধী দল, তখন বিষয়টি হবে কি যে একেই করব। আর যদি একমত হয় যে ঠিক আছে, আলোচনার মধ্য দিয়ে, আলোচনার মাধ্যমে এর অর্থ না যে বিরোধী দল থেকে নাম দিল বা বিরোধী দল থেকে 3টা নাম দিল, সরকারি দল থেকে 5টা নাম দিল, এরকম না। আলোচনা করে বিরোধী দলের মনোভাবটা বোঝা, সুধী সমাজের মনোভাবটাও বোঝা, যদি তারা বুঝতে চান। পরবর্তীকাল এমনকি দলের তৃণমূল পর্যায়েও আলোচনা করা, সংসদ সদস্যরা তো থাকবেনই, এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে এই যে এই জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, আমি মনে করি, মান্না ভাইয়ের সাথে একমত, যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে এটা সমাধান করা যায় কিনা। কারণ তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হবে। এক হচ্ছে যে এই সমাধান করার পর যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে, সেটা এক কক্ষে হোক আর দ্বিকক্ষে হোক, মানুষের মধ্যে ধারণা হবে যে সরকারি দল বিরোধী দল মিলেই করেছে এটি। না হলে এমন হতে পারে যে বিরোধী দলের মতামত, বিরোধী দল যদি এরকম দাবি করে বসে যে আগে উচ্চকক্ষ হোক তারপর নির্বাচন হবে, কারণ জুলাই সনদে আছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের প্রতিনিধিদের নিয়ে এটি হবে, এটা করতে পারে। বিরোধী দল সংবিধান সংস্কারের কথা বলছে, সরকারি দল তো জারি আছে, এবং তারা সংশোধন কমিটিতে দেয়নি, বিশেষ কমিটিতে। এখন এর পুরোটাই হচ্ছে যদি কিন্তুর উপর। যদি সরকার এটি করে, এরকম একটা অবস্থা হবে। এর পরের পরীক্ষাটা আরও কঠিন, যাকে নেবেন। আমাদের এখানে গণতন্ত্রের সমস্যা ব্যক্তি না, পদ্ধতিতে। আমরা এখানে কি ভাবতে পারি সরকারি দল আর সরকার এর মধ্যে যে একটা ফারাক থাকে, কোনো সরকারে এমনই এটা নেই। আপনি সেটা এখন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আপনি সচিবালয় পর্যন্ত দেখবেন সরকার আর সরকারি দল একাকার। এটা বিভাজন করাটা জরুরি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি যিনিই হন, তিনি দলের থাকবেন না। আর আনুষ্ঠানিকভাবে দলের কোনো পদ থেকে পদত্যাগ করলে সেটা নয়, তার আচরণ, তার কাজকর্ম, তার দৈনন্দিন আচরণের মধ্যেও কিন্তু এটা প্রতিফলিত হতে হবে, যাতে বিরোধী দল আস্থায় আনতে পারে। কারণ বাংলাদেশ তো খুব কম ক্ষেত্রে হয়েছে। একবার দেখলাম যে বিএনপি যে মোহাম্মদ আব্দুল হামিদের সাথে বসছিলেন বা জিল্লুর রহমানের সাথেও বসছিলেন, তারা তাদের কথা বলে গেছেন। কিন্তু পরবর্তীকালে আপনি 14 পর তো এই বসার পরিবেশটাই ছিল না। যে বিরোধী দল যে আছে, এটা ক্ষমতাসীন দল মনে করতো না, তারা মনে করতো এককভাবে। তাই এককভাবে স্বৈরাচারী কায়দায় যে সরকার পরিচালিত হয়, স্বৈরাচারী মানে আমি এটা 2009 থেকে 2024 বুঝেছি না, এটা মানসিকতার কথা বলছি। এটি স্বেচ্ছাচারিতার মূলকভাবে রাষ্ট্র পরিচালনার কথা বলছি। তাহলে তো সমস্যার সমাধান হবে না, বা আমরা যে ধরনের রাষ্ট্রপতি চাই সেটাও পাবো না। আবার সেই রাষ্ট্রপতি আমাদের পছন্দেরও হলো, কিন্তু তাকে যদি স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, তাকে যদি ওই বিচারপতি শাহাবুদ্দিন আহমদের মতো বলতে হয় যে মিলাদ পড়া এবং কবর জিয়ারত করা ছাড়া আমার কোনো কাজ নেই। ধন্যবাদ সরওয়ার সালাম। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে।
বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। মাহমুদুর রহমান মান্না, সৌরভ ভাই বলছিলেন যে শরিকদের সাথে সম্প্রতি বৈঠক হয়েছে এবং আমরাও দেখলাম যে গণমাধ্যমে এসছে যে শরিকদের আরও বেশি মনোযোগ দেওয়া বা তাদের আরও বেশি গুরুত্ব দেওয়া রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায়, সেটি প্রধানমন্ত্রী জানিয়েছেন। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম রাষ্ট্রপতি নির্বাচন, তো আপনারা তো মানে শাসক দলের সাথেই আছেন, তো আপনাদের দলীয় মানে ফোরামে আর কি এই নিয়ে আলোচনা করা, সাথে আছি মানে শাসক দলের মানে শরিক হিসেবেই তো, শাসকের সাথে আছি এরকম না শরিক দল হিসেবে আছেন না, তাও না। তাহলে কিভাবে আছেন? আপনি তো বৈঠকে ছিলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী আমি আমার মতো আছি। কেউ যদি মনে করে আমরা শরিক আছি, তারা ভুল মনে করে। আচ্ছা। কোনো শরিক নেই, আমরা কোনো জোট নেই তো। না, আনুষ্ঠানিক জোট নেই। তাহলে শরিক কীরকম করে? ইভেন ধরেন ওই যে যারা মন্ত্রী হয়েছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যদি মনে করে তিনি শরিক আছেন, তাকে নমিনেশন দেওয়া হয়েছিল, উনি যদি জিততেন তাহলে উনি শরিক থাকতেন, জেতেননি তাকে তো আর কেউ জিজ্ঞেস করছে না। আর আমাকে তো দেয়নি, দেবার কথা বলে আবার কেড়ে নিয়ে আরেকজনকে দিয়েছে, আমাকে বলেও নি। তো সেটার জন্য আমি মাইন্ড করছি না, ওদের সম্পদ ওরা যেরকম করে রাখছে, আমি ওটার বিরুদ্ধে বাড়াবাড়ি করবো কেন। কিন্তু ওরা যখন বলে শরিক দল কিংবা আপনাদের সঙ্গে মত প্রকাশ করছি, ভিডিও মানে আলাপ আলোচনা করছি, এই যে 5 মাস পরে একদিন একটা ডিনার খাওয়ালেন, মানে ডিনার খেয়ে আবার মন গলে গেল যে সব আপনার অপরাধ মাপ, যদি কোনো ভুল করে থাকেন একটা অপরাধীর লিস্টে দিচ্ছি না, তাহলে সব মাফ হয়ে গেল, এরকম তো না। এটা কোনো পলিটিক্যাল পারপাসই না। ধারণাটা এরকম, বহুদিন দেখা সাক্ষাৎ হয় না, একটা ডিনারে দেখা করলাম, একটু কথাবার্তা হলো, নিশ্চয়ই আমাদের মধ্যে বরফ বলতে শুরু করবে। অ্যাটিচিউডটা আমার কাছে তাই মনে হয়েছে, কিন্তু বরফ গলতে শুরু করেনি। কেন? তার কথা তো তারা অনেক বড় বড় বলেছিলেন ভোটের আগে, জাতীয় সরকার করবেন। আমার সাথে এরকম কথা বলেছিলেন, ধরেন যে আমি 11 জন সেন্ট্রাল কমিটি মেম্বার নিয়ে গেছি তারেক রহমানের সঙ্গে দেখা করতে। উনি কথায় কথায় যখন আমাদের লোকজন প্রশ্ন করেছেন, আমার হাত ধরে বলেছেন, এই যে হাতটা ধরলাম দেখেছেন, এই হাত আমি ছাড়বো না, কারণ দেশ গঠনে আমাদের একসাথে চলতে হবে। তো ভালো লাগে তো, আমি মনে করেছি ভালো যদি করেন উনি, কারণ আমি এটা কিন্তু মনে করি, এটা আমি ওই যে ডিনারের সময় বলেছি, তার সুযোগ আছে। মাহাথির মোহাম্মদ একটা উদাহরণ, এরকম কিছু একটা হওয়ার, দেশটাকে ওই হাইটে নেওয়ার, সেটা আজও আছে। আমি মনে করি যেটুকুই যদি মিস্টেক যদি ধরি, সেটা ধরলেও সেটা বাদ দিলেও সেটা রেকটিফাই করলেও এখানে এখনও যাওয়ার সুযোগ আছে। কিন্তু সেই রকম করে কি করছি, কোনো পদক্ষেপ সেইভাবে নেওয়া হয়নি। এই যে ধরেন প্রেসিডেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, ওই প্রেসিডেন্ট আলোচনার ব্যাপারে কি আমাকে জিজ্ঞেস করেছে? আমার দলকে, বা ধরেন আমরা যতগুলো দল আছি তাদেরকে জিজ্ঞেস করেছে? করেনি। একদম সব রেডি করে আপনি যদি জিজ্ঞেস করেন, আমি কি বুঝবো না যে আপনার ডিসিশন আছে, কেবল আমাকে দিয়ে পাশ করাবার চেষ্টা করছেন? তাও তারা করবেন না। এটা ওখানে হয়ে তারপরে পেরিয়ে গেল। তারপর যদি আপনি তো শরিক দল, আমি কিসে শরিক ভাই? আপনি প্রেসিডেন্ট বানাচ্ছেন তা আমি জানি না, আপনি মন্ত্রী বানাচ্ছেন তা আমি জানি না, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঠিক করছেন বা এতগুলো লোক করছেন। সবচেয়ে বড় যে সর্বশেষ যেটা করলো 11টা জায়গাতে, সেটাও একটু বলতে চাচ্ছিলাম যে এই যে দলীয় ভিত্তিতে নিয়োগটা দিল, আমরা তো অতীতে দলীয় মানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগটা দেখেছি যে আব্দুল্লাহি বাচ্চু থেকে শুরু করে আরো কত কত ব্যক্তি কি করেছে, এটা আপনি কিভাবে দেখেন বা আসলে এটা ঠিক হলো কিনা? না, যে যেমন দলীয় বিবেচনায় যে 12টি নিয়োগ দিল। আমেরিকাতে আছে যে একটা দল জিতলে তারপরে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন তারা তাদের মতো সাজায়। তারা কিন্তু গিয়ে আবার দলবাজি করে না, ওকেই টেন্ডারটা দাও, ওকেই আগে খবর দাও যাতে ও বিজনেস পেতে পারে। ওই ছোটো লোকই স্টেজ ওদের ওভার হয়ে গেছে। আমরা তো ওই স্টেজটা পার হই নাই, কাজে আমাদেরকে ওইটা সজাগ থাকতে হবে, ওই জায়গায় দেওয়া চলবে না। অতএব আপনি সিটি কর্পোরেশন নিজের লোক দিলেন, সেই নিজের লোকগুলো তো খোঁজ করছে তাদেরকেই, তাদের লোক খোঁজ করছে, তারা অন্য দলের লোক খোঁজে না, অন্য দলের লোক গিয়ে কথাও বলতে পারে না। আবার তারপরে 11টা জায়গায় যে দিলেন, এটা বিধিসম্মত কি না, এটাই তো একটা ভাববার ব্যাপার। মানে অফিসিয়াল পোস্ট যেখানে, সেগুলো এইরকম করে দেওয়া যায় নাকি আমি জানি না, তারা দিয়েছেন। সব মিলে আমি মনে করছি এখানে গ্রস ভায়োলেশন হচ্ছে। তো আমি শরিক হব কেন এটার? আপনি একটা বড় ভুল করছেন, আমি দেখছি, বুঝছি, আমার বলারই জায়গা নেই। আমি যদি ফোন করি তাহলে আপনি ফোন ধরেন না। আমি যদি ফোন করে আপনাকে বলি যে সৌরভ সাহেবকে দেন, আপনি সৌরভ সাহেবকে দেন না, না উনি ব্যস্ত আছেন, আচ্ছা চেষ্টা করছি, দেওয়া গেল না, তো তাহলে আমি তো শরিক হব না এটার মধ্যে। এইভাবে আমি মনে করি যে ওই শরিক দলের কনসেপ্টটা এখানে কাজ করছে না। এটা হতেই পারে একবার শেখ হাসিনা এটা করেছিলেন, কিন্তু শুধু নিজের দলের লোককে, সবাইকে ডেকেছিলেন রাত্রেবেলা, যতদূর পারেন খেয়ে
খাওয়া দাওয়া করে গল্প করেছিলেন, বলেছেন গল্প করতে করতে আমাদের মনের সুখ দুঃখ কষ্ট আলাপ করি, তাতে আমরা হালকা হতে পারি। একদম প্লেন অ্যান্ড সিম্পল অ্যাপ্রোচ। এইটাও যদি এরকম হতো তাহলে ভালো, কিন্তু গিয়ে আপনি বক্তৃতা শুরু করে দিলেন, যে যার মতো বক্তৃতা করলো, তারপর উনি কী কী করেছেন তারপর একটা বক্তৃতা করলেন, এটা কোনো ইন্টারাকশনও হলো না ঠিক মতো। তারপরেও অনেকে হয়তো খুশি হয়েছেন, কিন্তু আমি মনে করি যে এইটা একটা অনুষ্ঠান হয়েছে, এইটা এর বেশি কিছু না। ধন্যবাদ ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। জনাব সরওয়ার হাসান, সাবেক রাষ্ট্রপতি মানে সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিচারের প্রসঙ্গটি আলোচিত হচ্ছে। তার ৫১ ধারা অনুযায়ী তিনি দায়মুক্তি পাবেন কিনা এবং তার অতীতের যে কর্মকাণ্ড, এস আলমের সাথে সংশ্লিষ্টতা এবং দুদক কমিশনার হিসেবে কিছু কিছু ক্ষেত্রে নৈতিক স্খলনের ইস্যুগুলো এসছে। আপনার কি মনে হয় যে মানে তার বিচারটা হওয়া উচিত? না, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মেয়াদকালে যে কাজ করবেন সেটা আদালতে প্রশ্ন করা যাবে না, এটা আছে। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতি পদ নেয়ার আগে বা রাষ্ট্রপতি পদ ছাড়ার পর তিনি যদি কোনো অন্যায় করেন, আইন ভঙ্গ করেন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেটা করতে পারবে না কেন? কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তারের দাবি করেছে, কিন্তু মামলা করেছে কেউ? না, তেমনটি একটা দেখলাম যে দুদকের বোধহয় কি তদন্ত এই, তাহলে তো একজন যে গ্রেপ্তারের দাবি করছেন তাকে তো যে মামলা করতে হবে আগে, তারপর মামলার তদন্ত হবে, তারপর তার গ্রেপ্তারের বিষয় আসবে। এখন একটা হচ্ছে যে দুটো, একটা হলো আইনি দিক, আরেকটা হচ্ছে যে রাজনৈতিক দিক। তা যারা জুলাই অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছে, দমন পীড়ন হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, স্বাভাবিকভাবে ওই আন্দোলনের যুক্ত যারা, বিশেষ করে তরুণরা খুব তারা দাবি তুলেছে বেশি, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বিভিন্ন সময়ে, এবং সেটা যে অযৌক্তিক এটা বলা যাবে না। কিন্তু বিচারের বিষয়টি কিন্তু খুবই সূক্ষ্ম বিষয় এবং আইনি বিষয়। সেখানে আইন যদি তার বিচারের, আমাদের অতীত একাধিক রাষ্ট্রপতি দণ্ডিত হয়েছেন, হোসেন মোহাম্মদ এরশাদ দণ্ডিত হয়েছেন, তার আগে এই খন্দকার মোস্তাক দণ্ডিত হয়েছেন, তার আগে আরও কেউ হয়েছেন কিনা জানি না, কিন্তু এই উদাহরণ তো আছে। আর তিনি রাষ্ট্রপতি হয়েছেন বলে রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো অন্যায়ের বিচার করা যাবে না, এটি সংবিধানে বা কোনো আইনে নেই। কথা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে নৈতিক বিচার, যে তিনি যে সময় রাষ্ট্রপতি ছিলেন সেই সময়ের সরকার, তারই যে সরকার বা দলের সরকার, সেই যা করেছে তার একটা নৈতিক দায় অবশ্যই তার উপর পড়ে। কিন্তু নৈতিক দায়টা তো আবার আমরা তার উপর চাপালাম না, তাকে দিয়েই আমরা সরকার গঠন করালাম, তার অধীনে এবং সরকার যেটি মান্না ভাই বলছিলেন যে স্পিকার যেটি বলেছেন, তিনি অনেক বলিষ্ঠ ভূমিকা রেখেছেন প্রয়োজনের সময়। না, তিনি তো বলেছেন যে মাফিয়া সরকারের নির্বাচিত হলেও নির্বাচিত সরকারকে তিনি সম্মান দেখিয়েছেন, সমর্থন করেছেন। মানে সবটাই কিন্তু রাজনৈতিকভাবে নিজের পক্ষে টানার একটা চেষ্টা। অর্থাৎ বিএনপি কোনো ভুল করেনি, এবং এটা তো বিএনপি বলেছে যে যদি ধরেন রাষ্ট্রপতি পদত্যাগ করতো অথবা তাকে সরিয়ে দেওয়া হতো, বিদায়ী রাষ্ট্রপতিকে, এই 5 তারিখের নির্বাচনের আগে, কি হতো? একটা সাংবিধানিক সংকট হতো, সংকটের একটা সমাধানও তো হতো, যে ওইটা তাকে সরালেই সেনা শাসন জারি হতো, এটা মনে করি না। কারণ এই পুরো ব্যবস্থাপনার সঙ্গে 5 তারিখের পরের ব্যবস্থাপনার সঙ্গে তো সেনা নেতৃত্ব জড়িত। তারাই আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলোকে, তারাই এই সুপ্রিম কোর্টে পরামর্শ নেওয়ার কথা বলেছেন। হ্যাঁ, রাষ্ট্রপতি এই সময়ে সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও নেননি, এই বিএনপি সরকারের তো নেওয়ার প্রশ্ন নেই। কিন্তু তিনি তো আগেই বলেছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যে আমি বিদায় নিতে চাই নির্বাচিত সরকার আসলে, কারণ এখন বিদায় নেওয়ার সুযোগ নেই, তাহলে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন? সংসদ হলে রাষ্ট্রপতি, যে স্পিকার তার কাছে পদত্যাগ করবেন, এবং সেটা করেছেন। এটা হতে পারে যে শেখ হাসিনার সঙ্গে তার যে ফোনালাপের যে গুঞ্জন, সত্য মিথ্যা এখনও প্রমাণিত হয়নি, এই গুঞ্জন বিষয়টাকে একটু ত্বরান্বিত করতে পারে। এটা কিন্তু পারে, যে মান্না ভাই যেমন বললেন
যে এটা তো তাকে সরিয়েই দেওয়া হলো এক ধরনের তড়িঘড়ি করে। ধন্যবাদ সোহরাব হাসান। আমাদের এই আলোচনা আজ এখানেই শেষ, সময় আমাদের। ধন্যবাদ মাহমুদুর রহমান, আপনাকেও এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। শুভরাত্রি, ভালো থাকবেন।